শুভ সকাল। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম ক্লাসের শিক্ষার্থীদের স্বাগত। কেমন আছো তোমরা? আজ আমরা যে পাঠটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সেই ছেলেটি, লিখেছেন মামুনুর রশিদ। আজকে আমাদের পাঠ শিরোনাম সেই ছেলেটি। লিখেছেন মামুনুর রশিদ। তো আজকে আমরা এই নাটকটি পড়ব, সেই ছেলেটি। মামুনুর রশিদ সম্পর্কে আগে দুটো কথা বলতে হয়। তিনি একজন নাট্যকার, একজন অভিনেতা, আবার একজন নির্দেশক। মামুনুর রশিদ একজন নাট্যকার, অভিনেতা, আবার একজন নির্দেশক। তিনি 1948 খ্রিস্টাব্দে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। 1948 তার জন্ম। 1948 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি কতগুলো নাটক লিখেছেন, তার ভিতরে আছে ওরা কদমালি। সেগুলো সম্পর্কে আমরা জানি আগে। লিখেছেন ওরা কদমালি, ওরা ওরা কদমালি, ওরা আছে বলে। ওরা আছে বলে আছে ইবলিশ। আছে গিনিপিগ, গিনিপিগ। তাহলে তিনি একাধারে নাট্যকার, অভিনেতা এবং একজন নির্দেশক। তার লেখা যে নাটকগুলো ওরা কদমালি, ওরা আছে বলেই, ইবলিশ, গিনিপিগ ইত্যাদি। তো আজকে আমরা এবার যাব মূল নাটিকাটি। এটি একটি নাটিকা। সেই ছেলেটি হচ্ছে একটি নাটিকা। এটা এমন একটি নাটিকা যেটা সেই ছেলেটি বলতে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, তার সম্পর্কে এখানে মামুনুর রশিদ তুলে ধরেছেন। সেই ছেলেটি আসলে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, একটা শিশুকে কেন্দ্র করে এই নাটিকাটি। তো সেখানে এই ছেলেটি একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন বলতে বোঝায় শারীরিক ও মানসিকভাবে যারা সুবিধা বঞ্চিত। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, শিশু অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত। যেসব শিশুরা শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত তাদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো মামুনুর রশিদ এই নাটিকাটিতে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে কেন্দ্র করে নাটিকাটি উপস্থাপন করেছেন, লিখেছেন। তো এখানে আমরা জানি এই নাটিকাটি এমন
না, বইয়ে অন্য যে লেখাগুলো আছে সেগুলোর মতো নয়। এতে কয়েকজন বিশেষ বিশেষ ঘটনাস্থলে নিজেদের মধ্যে কথাবার্তা বলবে। এই নাটিকাটিতে দেখা যাবে বিশেষ বিশেষ ঘটনাস্থলে নিজেদের ভিতরে কথাবার্তা বলছে। এ ধরনের রচনা কেবলমাত্র পড়ার জন্য নয়, এগুলো মঞ্চে অভিনয় করেও দেখানো হয়। এগুলো যখন বড় পরিসরে থাকে তখন আমরা তাকে বলি নাটক। এই ধরনের লেখা যখন বড় পরিসরে থাকে তখন আমরা তাকে বলি নাটক। আর এখন যেহেতু এটা সংক্ষিপ্ত আকারে আছে তাই আমরা এটাকে বলছি নাটিকা। এখানে নাটক বা নাটিকায় বিশেষ কতগুলো ঘটনাস্থল অনুসারে ভাগ করা হয়। এখানে ঘটনাস্থল অনুযায়ী ভাগ করা হয়। তো সেখানে এই নাটিকাটিতে আছে 3টি ঘটনাস্থল, অর্থাৎ এই ঘটনাস্থল অনুসারে ভাগ করলে দেখা যাচ্ছে এই নাটিকাটিতে আছে 3টি দৃশ্য। তাহলে 3টি ঘটনাস্থল বলতে কি বোঝানো হচ্ছে? 3টি দৃশ্য। তাহলে আমরা বলছি যে এই নাটিকাটিতে আছে 3টি ঘটনাস্থল। তাহলে আমরা দেখতে পারি কয়টা দৃশ্য পাচ্ছি? 3টি দৃশ্য। 3টি দৃশ্য। দৃশ্য তাহলে প্রথম দৃশ্য দেখা যাবে, প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, আর আছে তৃতীয় দৃশ্য। তাহলে প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য এবং তৃতীয় দৃশ্য, 3টা দৃশ্যে ভাগ করা হয়েছে ঘটনাস্থল অনুসারে। তাহলে প্রথম দৃশ্যে দেখা যাবে যে গ্রামের পাশে রাস্তা, গ্রামের পাশে রাস্তা, রাস্তা। দ্বিতীয় দৃশ্যে আছে সাবু আর্জুনের স্কুল। তাহলে প্রথম দৃশ্যে আছে গ্রামের পাশে রাস্তা, দ্বিতীয় দৃশ্যে আছে সাবু আর্জুনের স্কুল, আর তৃতীয় দৃশ্যে আছে আমবাগান। তাহলে আমরা এখানে 3টা দৃশ্য পেলাম, 3টি ঘটনাস্থল। এই 3টা দৃশ্য হচ্ছে 3টি ঘটনাস্থল। তাহলে প্রথম দৃশ্য গ্রামের পাশে রাস্তা, দ্বিতীয় দৃশ্য সাবু আর্জুনের স্কুল এবং তৃতীয় দৃশ্য আমবাগান। এটা হচ্ছে পলাশতলী আমবাগান। এখন আমরা মূল যে নাটিকাটি সেখানে চলে আসবো। তাহলে প্রথম দৃশ্য, এবার শুরু হবে প্রথম দৃশ্য। তাহলে প্রথম দৃশ্যে আমরা কি বলেছি? গ্রামের পাশে রাস্তা। এবার দেখা যাবে গ্রামের পাশের রাস্তা, তো ওই গ্রামের পাশের রাস্তা, ওইখানে প্রথম যে চরিত্রগুলো আমরা এখানে কয়েকটা চরিত্র পাবো, তার ভিতরে সাবু, সোমেন, আর্জুন। এই যে সেই ছেলেটি, এই সেই ছেলেটির নাম হচ্ছে আর্জুন। প্রথমে বলেছিলাম যে এটা এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তার নাম হচ্ছে আর্জুন। এবার গ্রামের পাশ দিয়ে সাবু, সোমেন এবং আর্জুন 3 বন্ধু হেঁটে যাচ্ছে। তারা সবাই গান করতে করতে খুব তাড়ার সাথে যাচ্ছে, মানে তাদের খুব তাড়া আছে, এরকম খুব দ্রুততার সাথে তারা যাচ্ছে, অর্থাৎ সবাই স্কুলে যাচ্ছে। যেতে যেতে দেখা যাবে একটা সময় কিছু দূর যাওয়ার পরে আর্জুন থেমে যায়। আর্জুন থেমে গেলে তখন সাবু এবং সোমেন বলছে যে থেমে গেলি কেন, আবার কি হলো? সাবু এসে ওর কাছে জিজ্ঞেস করে আবার কি হলো। আর্জুর কাছে জিজ্ঞেস করলে আর্জু বলে আমার পায়ে ব্যথা করছে, আমি আর যেতে পারছি না, বসে পড়ে। তখন সাবু বলে রোজ রোজ তোর ওই এক কথা, আমরা তোর জন্য আর অপেক্ষা করতে পারবো না, রোজ রোজ তোর জন্য স্যারের বকুনি খেতে পারবো না। অর্থাৎ যদি স্কুলে দেরি হয়ে যায় তাহলে কি হবে? স্যার তাদেরকে বকুনি দেবে, দাঁড় করিয়ে রাখবে, অর্নিং বেল বেজে যায়। তারপরে দেরি করে স্কুলে ঢুকলে, যেটা সচরাচর ছাড়ার টিচাররা শাস্তি দিয়ে থাকেন, তো সেই কারণে বলছে যে তোর জন্য বকুনি খেতে পারবো না। তখন আর্জু বলল ঠিক আছে তোরা যা, আমি এখানেই বসে থাকি।
বলে ওরা দুজনে চলে যায়। যাওয়ার পরে আরজু ওখানেই বসে থাকে। সে কিন্তু আর হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে, তার হাঁটতে পারছে না, ওখানে বসে আছে। এমন সময় দেখা যাবে ওখান থেকে যাচ্ছে একজন আইসক্রিমওয়ালা। যাই আইসক্রিম বলতে বলতে তিনি ওখান দিয়ে যাচ্ছিলেন। এখন আরজুকে দেখে আইসক্রিমওয়ালা বললেন, কি আর তুমি বসে আছো কেন, স্কুলে যাবে না? আরজু বলছে না। তখন যেটা হয়, তিনি ভাবলেন, আইসক্রিমওয়ালা ভাবছে যে বোধহয় আরজু স্কুল ফাঁকি দিচ্ছে, সে বসে আছে। আসলে আরজু কিন্তু স্কুল ফাঁকি দিচ্ছে না, তার পায়ের সমস্যার কারণে সে বসে আছে। তাই কিন্তু আইসক্রিমওয়ালা ভাবলেন যে সে স্কুল ফাঁকি দেবে বলে এখানে বসে আছে। তখন তাকে বলছে যে স্কুল ফাঁকি দিতে নেই, দেখেছো আমি স্কুল ফাঁকি দিয়েছি, আমিও স্কুলে তোমাদের মতন বয়সে স্কুলে যেতাম না, তাই তো আজ আইসক্রিম বিক্রি করে বেড়াতে হচ্ছে। লেখাপড়া যদি শিখতেন তাহলে তো আর তাকে স্কুলে তাকে এভাবে আইসক্রিম ফেরি করে বেড়াতে হতো না, সেটাই বোঝাতে চাই। তখন আরজু তাকে জিজ্ঞেস করলো, কোন দিকে যাচ্ছ, স্কুলে যাবে না? টিফিন পিরিয়ডে আমরা আইসক্রিম খাবো। তখন বলছে না, যখন ক্লাস চলে তখন আইসক্রিমওয়ালা বলছে যখন ক্লাস চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না, তাই আমি এখন বাজারের দিকে যাচ্ছি, আইসক্রিম বিক্রি হবে স্কুলে, তো সেই টিফিনে। তখন এই বলে সে আইসক্রিম বলতে বলতে চলে যাচ্ছে। তখন আরজু বলছে স্কুলের দিকে যাবে না, বলছে না আমার তাড়া আছে, চলে গেল। আরজু বসে থাকলো, ওখানেই বসে আছে। এমন সময় প্রবেশ, আইসক্রিমওয়ালা চলে যাওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে এখানে হাওয়াই মিঠাইওয়ালার প্রবেশ। হাওয়াই মিঠাই আসছে, আর চাই হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই বলতে বলতে হাওয়াই মিঠাইওয়ালা যাচ্ছে ওখান থেকে। এবার হাওয়াই মিঠাইওয়ালাকে ডেকে আরজু তাকে ডাক দিলে তখন হাওয়াই মিঠাইওয়ালা বলছে, শুধু শুধু আমার সময় নষ্ট করছো কেন? তখন বলছে, তাহলে তোমার হাওয়াই মিঠাই, বলছে আমার হাওয়াই মিঠাইগুলো শূন্যে মিলিয়ে যাবে। বলছে তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে শূন্যে মিলিয়ে যাবে? তখন হাওয়াই মিঠাইওয়ালা বলছে যে মেঘের মতো না, মেঘের চেয়েও হালকা। এবার এই বলে হাওয়াই মিঠাইওয়ালা আবার বলছে, তুমি কোথায় যাচ্ছ? স্কুলের দিকে, আমি বাজারের দিকে যাচ্ছি, আর সময় নষ্ট করো না বলে হাওয়াই মিঠাইওয়ালা চাই হাওয়াই মিঠাই বলতে বলতে হাওয়াই মিঠাইওয়ালা ওখান থেকে চলে গেল। এবার তাহলে আমরা এখানে প্রথম দৃশ্য দেখলাম যে এই পর্যন্ত ওরা স্কুলে চলে গেল, আর আরজু সেখানে সে তো কি করবে এখন, সে মনে মনে ভাবছে আমি এখন কি করব, একা একা ওরা তো স্কুলে চলে গেল, আমি তো কিছুই করতে পারছি না, আমি এখন কি করব, বাড়িও যেতে পারবো না, স্কুলেও যেতে পারবো না, স্কুলে যদি যায় তাহলে দেরি হয়ে গেছে, এখন যদি যায় তাহলে স্যার বকুনি দেবে, আর তাকে কি করবে, দাঁড় করিয়ে রাখবে, শাস্তি স্বরূপ তাকে দাঁড় করিয়ে রাখবে। সে বলছে আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ পায়ে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, পা অবশ্যই আসে, আর বাড়ি গেলে বাবা বকুনি দেবে, স্কুল ফাঁকি দিয়েছে বলে বকুনি দেবে, তার কথা বিশ্বাস করবে না। এই জন্যে সে কি করলো, ওখানে বসে থাকলো। তাহলে আমরা প্রথম দৃশ্য পেয়ে গেলাম, মানে তিনটা দৃশ্য আছে, তিনটা দৃশ্যের ভিতরে আমরা প্রথম দৃশ্যটা পেয়ে গেলাম। এবার আছে আমাদের দ্বিতীয় দৃশ্য। তাহলে এবার দ্বিতীয় দৃশ্যে আছে সাবু আর স্কুল। এবার আমরা সেই স্কুলের টিফিন পিরিয়ড এসেছে। টিফিন পিরিয়ডের সময় সমস্ত বাচ্চারা বাইরে চলে এসেছে, যেটা হয় সবাই খেলাধুলা করছে, খেলছে, সমস্ত ছেলেমেয়েরা বাইরে ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে। এমন সময় ওই স্কুলেরই একজন স্যার, শিক্ষক, তার নাম লতিফ স্যার, তিনি এসে আর সাবুকে ডেকে বললেন, সাবু কি ব্যাপার, আরজু স্কুলে এলো না, তার কি কোনো সমস্যা? তখন সাবু সমেত এগিয়ে এসে বলছে যে স্যার ও স্কুলে আসেনি, আসতে আসতে রাস্তায় বসে আছে, এরকম প্রায়ই করে, আমাদের সাথে আসে কিন্তু কি যেন কি হয়, ওখানে বসে পড়ে, স্কুলে আসতে পারে না, রোজ রোজ ওর জন্য দেরি হয়ে যায়। বলছে তোমরা জিজ্ঞেস করোনি? জিজ্ঞেস করেছি, কারণ কি জন্য, কি কোনো কারণ আছে? বলছে না এমনি। তখন লতিফ স্যারের মনে একটু কেমন যেন হলো, যে এরকম হতে পারে, আরজু তো একটা ভালো ছেলে, ও আসতে আসতে, তিনি একজন সচেতন মানুষ, তাই তিনি কিন্তু এটা বুঝলেন যে নিশ্চয়ই কোনো সমস্যা তার হতে পারে। এমন সময়
আসছে ওখান থেকে সেই আইসক্রিম বলছে যে স্যার আমিও দেখেছি। বলছে ও কি এখনো ওখানে আছে, চলো তো আমরা দেখি। তখন বলছে এতক্ষণ কি আর থাকবে, নিশ্চয়ই বাড়ি চলে গেছে। তখন আইসক্রিমওয়ালা বলছে আমি ওখানে দেখেছি ওকে বসে থাকতে। কি করছে, ওই যে পলাশতলীর আমবাগানে ওখানেই বসেছিল, আমার সাথে কত কথা। আমি স্কুলে আসবো কিনা জিজ্ঞেস করলো, আমার সাথে কত কথা বললো। তখন বলছে ব্যাপারটা তো দেখতে হয়। তখন বলছে তোমরা যাবে, তোমাদের বন্ধু না? এবং বলছে স্যার ওদেরকে নিয়ে শাম্পু এবং সুমনকে নিয়ে ওখান থেকে রওনা দিলেন। তারা লতিফ স্যার তাদেরকে সাথে করে নিয়ে শাম্পু এবং সুমনকে সাথে করে নিয়ে ওখান থেকে তারা আমবাগানের দিকে চলে গেলেন। তাহলে এখানে আমরা দ্বিতীয় দৃশ্য পেয়ে গেলাম। তৃতীয় দৃশ্যে আছে তাহলে সেই আর আমবাগানের দিকে, পলাশতলীর আমবাগানের দিকে তারা যাচ্ছে। এ পর্যন্ত দ্বিতীয় দৃশ্য। তাহলে আমরা দুটো দৃশ্য নাটিকার দুটো দৃশ্য আমাদের পেয়ে গেলাম। এরপরে আসছে আমাদের তৃতীয় দৃশ্য। তৃতীয় দৃশ্য আছে কি আমবাগান, অর্থাৎ পলাশতলীর আমবাগান। এবার দেখা যাবে সেই আমবাগান অসহায় আর্য কিন্তু ওখানে বসে আছে, কিন্তু কোথাও যায়নি। বসে বসে একাকি সে দেখছে একটা গাছে একটা পাখি ডাকছে। সে ওই পাখির সাথে কথা বলছে, পাখিকে অনুসরণ করছে, যে গাছে ডাকতে ডাকতে যাচ্ছে ও কিন্তু সাথে সাথে যাচ্ছে। পাখি, ছোট্ট পাখি যন্ত্রণা, আমায় নিয়ে যাবে স্কুলে, আমার সাথে কথা বলো না, আমি তোমার পাখায় ভর করে একটু স্কুলে যাব, আমি তো যেতে পারছি না, আমাকে নিয়ে যাবে বলছে। পাখির সাথে কথা বলছে। কি করবে বসে বসে অসহায় আর্য, সে পাখির সাথে কথা বলছে। সাধু শুনে ওরা তো আমাকে কেউ নিয়ে গেল না, তুমি কি আমায় নিয়ে যাবে, আমি তোমার ডানায় ভর করে যাব। এরপরে আকাশে মেঘ উঠছে, মেঘের দিকে তাকিয়ে বলছে মেঘ আমায় নিয়ে যাবে স্কুলে, তোমার সাথে ভেসে ভেসে হয় ভেসে আমি স্কুলে পৌঁছে যেতে পারবো। তা ওর মনে দেখো কত আকাঙ্ক্ষা। শিক্ষার্থীরা বুঝতে পারছো, কিন্তু স্কুলে যেতে চাইছে, ও কিন্তু স্কুলে না যাওয়ার কোনো মানসিকতা ওর নেই, স্কুলে যেতে চাইছে। কিন্তু ও তার প্রতিবন্ধকতার কারণে, তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে স্কুলে যেতে পারছে না। কিন্তু তার প্রচন্ড আগ্রহ, কিন্তু স্কুলে তার মনটা পড়ে আছে স্কুলের দিকে, কিন্তু সে যেতে পারছে না। অসহায়তার কারণে, তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে কিন্তু স্কুলে যেতে পারছে না। তো ঠিক সেই সময়ে আবার ডাকছে পাখি, শালিক পাখি আমাকে নিয়ে যাবে, সবাইকে ডাকছে। ফিরে ফিরে সব পাখিদেরকে সে একটু একটু করে বলছে, ছোট্ট পাখি চন্দনা আমায় নিয়ে গেল না, মেঘ আমায় নিয়ে গেল না, শালিক পাখি আমায় নিয়ে গেল না। সবার সাথে সে কথা বলছে, কেউ আমাকে একটু নিয়ে যায় না, আমি এখন কি করব বলে সে কিন্তু কাঁদছে, কান্না পাচ্ছে তার ভীষণভাবে। সে কষ্টে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, সে কাঁদছে। এমন সময় ওইখানেই হাজির হলেন লতিফ স্যার। সেই সোমেন এবং সাবুকে নিয়ে হাজির হলেন লতিফ স্যার। লতিফ স্যার এবার জিজ্ঞেস করছেন এসে, আর্য তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ও কোনো কথা বলছে না, আরো কাঁদছে, আরো কাঁদছে। স্যারকে দেখে আরো বেশি করে কাঁদছে। সাবু এসে বলছে, কি রে কাঁদছিস কেন? স্যার যা জিজ্ঞেস করছে তার উত্তর দে, কাঁদছিস কেন? ও আরো কাঁদছে। তখন স্যার ওকে অভয় দিয়ে বললেন, কোনো ভয় নেই তোমার, কাঁদছো কেন, তুমি বলো কি হয়েছে তোমার, তুমি কেন বসে আছো এখানে? ওর কাছে আবার জিজ্ঞেস করলেন। তখন বলছে, সেই সময় ওর স্যারকে বলছে যে স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না, আমার আস্তে আস্তে আমার পা দুটো কেমন অবশ হয়ে আসে, আমি বেশি দূর হাঁটতে পারি না। তখন বলছে তোমার বাবা মাকে বলোনি এই কথাটা? তখন বলেছি, কিন্তু বাবা বলে হাঁটাহাঁটি করো ঠিক হয়ে যাবে, মানে ওর কথাটাই বাবা গুরুত্ব দেয় না। বলছে হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে, দেখি তোমার পা দুটো। স্যার তখন ওকে বললেন যে দেখি তোমার পা দুটো। এবার সে যখন পা দুটো বের করলো, তখন লতিফ স্যার দেখে বলছে যে কি ব্যাপার, এ তো একটা রোগ, তোমার পা তো চিকন হয়ে গেছে, এটা একটা রোগ, তোমার পা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ওর পা চিকন হয়ে যাচ্ছে। তখন বলছে মা জানে কি যেন একটা অসুখ হয়েছিল, তখন থেকেই এই অবস্থা, কিন্তু মা বোঝে শুধু কাঁদে, মানে মায়ের কিছু করার নেই। এখানেও দেখো প্রতিবন্ধকতা, মা বুঝলেও মায়ের কিছু করার নেই, আর বাবা বোঝে না, সে বলে হাঁটাহাঁটি করলে, মানে বাবা গুরুত্ব দেয় না, কিন্তু মা বুঝে, কিন্তু বুঝেও তার কিছু করণীয় নেই। তাই তিনি শুধু
কাঁদে, বলছে মা কাঁদে। তখন লতিফ স্যার বললেন, ওর বন্ধুদের বলছে, সোমেন সাহেব ওদেরকে বলছে যে তোমরা খেয়াল করোনি? বলছে না স্যার। বলছে এটা উচিত ছিল, তোমাদের বন্ধু না, এরকম যদি তোমাদের হতো। তখন বলছে ভুল হয়ে গেছে স্যার, আমাদের ভুল হয়ে গেছে। তারপরে লতিফ স্যার বলছেন যে তোমাদের বলছে আমরা বুঝতে পারিনি স্যার, আমরা যদি বুঝতে পারতাম। লতিফ স্যার ওদেরকে বলছে যে তোমাদের যদি এরকম কোনো বন্ধুর প্রতি তোমাদের তো দেখা উচিত ছিল। তখন ওরা বলছে আমরা বুঝতে যদি পারতাম স্যার, তাহলে ওকে এইভাবে তুলে নিতাম, বলে ওকে কাঁধে, ওর কাঁধে হাত দিয়ে উঁচু করে উঠালো, কপালের নিচে হাত দিয়ে দুইজন বন্ধু তাকে উঁচু করে ওঠালো। এইভাবে বলে কাঁধে তুলে নিল। তখন ওর কাছে জিজ্ঞেস করলো, তুমি বলো তুমি কি? স্যার ওর কাছে জিজ্ঞেস করলেন যে স্কুলে যাবে না বাড়ি যাবে, কিন্তু তখনও স্কুলে যাওয়ার ইচ্ছা। তাই সে তখনই বললো যে আমি স্কুলে যাবো, বাড়ি যেতে চাই না। সে স্কুলে যেতে, তার তো আগ্রহ আছে পড়ার জন্য, কিন্তু প্রতিবন্ধকতার কারণে সে পারে না। তাই এবার সে বলছে আমি স্কুলে যাব, স্কুলে যেতে চাই। তখন ওরা সকলে মিলে ওকে স্কুলের দিকে নিয়ে গেল, কাঁধে ওদের কাঁধে হাত তুলে আন্টুকে স্কুলে নিয়ে গেল। এবার লতিফ স্যার বললেন চলো তোমার চিকিৎসার প্রয়োজন, আমরা তোমার জন্য কতটা কি করতে পারি। এই যে নাটিকাটি, এটা পড়ে আমরা কি বুঝলাম শিক্ষার্থীরা বলো তো? এখানে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন, আমি প্রথমেই বলেছিলাম যে এই নাটিকাটিতে তাহলে আমরা তৃতীয় দৃশ্য পেয়ে গেলাম। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটা দৃশ্য পেয়ে গেলাম। তাহলে এখানে এই তিনটা দৃশ্য পড়ে আমরা বলছিলাম কি, যে একদম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। সেই সাথে এখানে আমি এটা দেখি যে কাদের প্রতি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অর্থাৎ শারীরিক মানসিক, শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশু। তাহলে আমরা পেলাম কি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে সুবিধা বঞ্চিত শিশু। এই শিশুরা, এই শারীরিক এবং মানসিকভাবে সুবিধা বঞ্চিত এই শিশুরা, যে তাদের প্রতি যে বিশেষ একটা মমত্ববোধ, সহানুভূতি, তো এটা এই পাঠের মাধ্যমে, এই নাটকের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বড়দেরও যে একটা মমত্ববোধ, অর্থাৎ লতিফ স্যারের মতন সচেতন মানুষ যদি এটা না বুঝতেন, তাহলে ওর কোনো চিকিৎসার ব্যবস্থা হতো না। তাহলে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি আমাদের একটা মমত্ববোধ সৃষ্টি হওয়া উচিত সকলের। এবং তাদের প্রতি কেন হলো এরকম? যদি ওর মতন অন্য কোনো শিশুর এরকম কোনো অবস্থা থাকে, তাহলে আমাদের সকলের উচিত সেই দিকে খেয়াল করা, যে কেন সে এরকম করছে। তার প্রতি রাগ না করে বা তাকে ওটা কিছু না গুরুত্ব না দিয়ে, এরকম অবহেলা না করে আমাদের সকলের উচিত যে তার মূল সমস্যাটা কি, কেন সে এরকম করছে, এটা আসলে কি সে স্কুলে না আসার জন্য করছে, নাকি তার সত্যিই কোনো প্রতিবন্ধকতা আছে, এইটা আমাদের আগে খতিয়ে দেখা উচিত। আমাদের সকলের উচিত তার প্রতি সহানুভূতিশীল হওয়া। আর তোমাদের বন্ধুদের কারো যদি এরকম হয়, তোমাদের উচিত কেন হচ্ছে এগুলো জানা এবং বড়দের সাথে এগুলো বলা, তোমার স্কুলের টিচারদের সাথে এগুলো বলা উচিত। বলে
তাহলে কি হবে, দেখা যাবে সে একটা চিকিৎসা পাবে এবং এই যে অবস্থা তার যে আস্তে আস্তে যত দিন যাবে যে খারাপ অবস্থা সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে। এভাবেই সে কি হবে, একসময় একটা সুন্দর চিকিৎসা পেয়ে সে একটা সুন্দর জীবন পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই নাটিকাটির মাধ্যমে জানলাম যে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত এবং সহানুভূতিশীল হওয়া উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। তো আজকের পাঠ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, পরবর্তী দিন আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকে আমরা যে নাটিকাটি পড়লাম এটা তোমরা আবার বাড়িতে সবাই ভালো করে পড়বে এবং এর শব্দগুলো সুন্দর করে জানার বোঝার চেষ্টা করবে, আবার সুন্দর করে এই নাটিকাটি সবাই পড়বে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো আর ঘরে থেকো।